এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে। আমরাও এখানে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে। পাঞ্জাব হোক, মহারাষ্ট্র হোক, গুজরাট হোক, যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে। প্রশ্ন আমার এখানে গুটি কয়েক, যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয়, যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা বর্ডার পার করে প্রায় 300 কিলোমিটার ভিতরে ঢুকে পেহেলগাঁওতে অ্যাটাক করলো, অ্যাটাক করে মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত? সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে, মোদিজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে। আমরা আমাদের সেনাদের জয়ধ্বনি দেব। কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং সহ যারা ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো। সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব, যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো, সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল? এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে। জবাব দিতে হবে না? আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানতে পারবেন, প্রতি 10 মিটার ছাড়া ছাড়া, প্রতি 15 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে, থাকে সেখানে। তাদের জিজ্ঞাসা প্রয়োজনে চেক করে। শুধু তাই নয়, এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে, এই পার্কের টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। যখন টিকিট কেটে ভিতরে ঢুকবে যারা সিভিলিয়ান, তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে। ওই দিনকে ছিল না কেন? ছিল না, না রাখা হয়নি? এই প্রশ্ন থাকছে। এর প্রশ্নের উত্তর কে দেবে? ভারত সরকার দেবে। এটা তদন্ত সাপেক্ষ। আপনারা জানেন যে পশ্চিম বাংলার 3 জন খুন হয়েছিল, শহীদ হয়েছিল এই বর্বরদের আক্রমণে। একজনের নাম খুব চর্চা হয়েছে, যদিও তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে, ওই বিতর্কে আমি জড়াবো না। এদিকটা সামনের দিকে আসলে তো বলতে ভালো লাগবে, আমার মুখ এদিকে চলে আসছে। আরো 2 জন আছে, একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি, আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে। আমি গোপনে চুপি সারে বেহালায় সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম। ওই বর্বরদের গুলিতে সমীর বাবুও শহীদ হয়েছিল, তার স্ত্রী সাথে ছিল। তার স্ত্রী, তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম, কিছু জিনিস জেনেছি। যেটার হতে জানার মধ্যে একটা অন্যতম, যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে, প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে, যে ওখানে গুলি চালাবার পরেও 2 ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি? 2 ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন, প্রশাসন এসেছেন। তাহলে 2 ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি, বা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে আসতে দেয়নি। এগুলো তদন্ত সাপেক্ষ। এটা তদন্ত করতে হবে, কে তাদেরকে আটকে দিয়েছে, কেন বা তারা দেরিতে আসলো, এগুলো তদন্ত সাপেক্ষ। তদন্তর আমরা দাবি জানাচ্ছি। তবে আমরা ভুলে যাচ্ছি না, 2019 সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। শুনেছিলাম 300 কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল। আমাদের দেশের 40 জন অধিক জওয়ান শহীদ হয়েছিল। দুর্ভাগ্য আমরা আমাদের 40 জন জওয়ানকে হারিয়েছিলাম, 40 জন সিআরপিএফকে হারিয়েছিলাম। এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই 40 জনের কারা খুনি, কারা ঘাতক, 300 কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে, এখনো জানতে পারলাম না। কিন্তু বলছে তদন্ত হচ্ছে। তাই আমরা এটা দাবি জানাবো, দাবি তুলব আমরা, যে আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইকে যারা খুন করেছে, কারা কারা খুন করেছে, এবং বর্ডার থেকে তারা 300 কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো, কাদের সহযোগিতা ছিল,
তাদেরকে খুঁজে বার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এই আওয়াজটাও আমরা তুলব, কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান। আমি গত পরশু দিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে, আমার আর তর সইছে না, আমাদেরকে দরকার লাগলে বলুক, আমাদেরকে দায়িত্ব দিক। সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে, আমাদের সেনাদেরকে বলুক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন, রাত 1:30টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে, মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যে জঙ্গি সংগঠনগুলো ছিল, তাদেরকে গুড়িয়ে এসেছে। এটাই আমাদের সেনা। তাহলে সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই। সেনাকে যারা পরিচালনা করছে, কেন 2 ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এটাও জানতে হবে, খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে, তদন্ত সাপেক্ষ। তাই বন্ধুগণ বলবো, আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে, আমরা এখানে দাঁড়িয়ে বকরাম করছি, আমরা নিরাপদে আছি, বর্ডারটা নিরাপদ আছে বলে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সেনাদের আত্মত্যাগ, আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ, কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে, অপারেশনের একটা নাম দিয়েছে, সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে। কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং, এরাদের পরিচালনায় একজন কমান্ডেন্ট কাশ্মীরের, যেগুলো নাম পেয়েছি আমরা, বাকি তো পাচ্ছি না, বিলাল আহমেদ সম্ভবত হবে। এরা যারা লড়াই করলো, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল, এবং যে 26 থেকে 27টা ভাইকে শহীদ করলো, তার বদলা নিয়ে আসলো, সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে। এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে। মানে ও আমার ভাই শহীদ হলো, আমার অন্য ভাইকে লড়াই করলো, শহীদের বদলা নিল, আর মধ্যখানে পুঁজিপতিরা, এই মোদির যারা ছত্র ছায় থাকে, এই অমিত শাহদের ছত্র ছায় যারা থাকে, এই শুভেন্দু অধিকারী যাদের লালন পালন করছে, ব্যবসা করার সুযোগ দিচ্ছে, এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, এদেরকে খুঁজে বার করতে হবে। দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ এরা আমাদের লড়াইকে, আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে। এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর সাথে সাথে দুর্ভাগ্য, আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এই পেহেলগাঁওয়ে অ্যাটাকের পরে দুবার কি হয়েছে, অল পার্টি মিটিং হয়েছে। আমাদের রাজ্যের মানুষ অল পার্টি মিটিং ভুলে গেছে। জানেন অল পার্টি মিটিং কি? যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন, যেই পার্টি আছে, সবাইকে নিয়ে মিটিং হয়। আমাদের রাজ্যে এরকম হয়েছে? আমি তো বিধায়ক 4 বছর হলাম, একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে। কোনো যখন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায়, কোনো সমস্যা এসে যায়, সমস্যা থেকে উত্তরানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয়। স্বাভাবিকভাবে অল পার্টি মিটিংয়ের নেতৃত্বে থাকে রাজ্যেতে হলে মুখ্যমন্ত্রী, আর দেশের হলে প্রধানমন্ত্রী। আর এই মুহূর্তে আমাদের দেশের 56 ইঞ্চিকে দেখতে পেলাম না। আজকেও একটা অল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং টেরর অ্যাটাক নিয়ে, সেখানে 56 ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিংয়ের মধ্যে একটা মিটিংয়ে উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে। তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক, আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। কার কথা বলছি বুঝতে পেরেছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি। আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে। সমস্যা অনেক, বুঝতে পেরেছেন? এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ, আর শান্তিপূর্ণভাবে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে। 2025 সালে সংবিধান বিরোধী, শুধু সংখ্যার জোর দেখিয়ে যারা এই বিল পাস করিয়েছে,
এই ওয়াকফ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে। তারপরেও বলছি, নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো অল পার্টি মিটিংয়ে উপস্থিত ছিলেন না, মানে বুঝতে পারছেন। কিন্তু একে দেখুন, বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে, এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে। তো এদেরকেও আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। আপনারা অনেকে ভাবছেন যে মোদি যে আছে আমি বেঁচে যাব, আর অনেকে ভাবছেন মমতা আছে আপনি বেঁচে যাবেন। আগে মমতার উদাহরণটা দিলেই মোদিজি যাকে বেঁচে নেবে ভাবছেন সেও বুঝে যাবে। এখন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন, এখানে ভিন্ন সম্প্রদায়ের আছেন, আপনারা বলুন তো, স্বাভাবিকভাবে আপনারা একটু চিন্তিত নয় কি যে ওয়াকফ সম্পত্তি যদি নিয়ে নেয়, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান থেকে শুরু করে হাতছাড়া হয়ে যেতে পারে, তাই তো? তাহলে আপনার বন্ধুকে মমতা ব্যানার্জি মুসলমানদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না, আর মোদি হিন্দুদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না। দুজনেরই উদাহরণ দেব, এই দুজনই হিন্দু আর মুসলমানকে কিভাবে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। প্রথম মমতা ব্যানার্জিরটা দিই। স্বাভাবিকভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধেলগাই সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন, বা দুধেলগাইদের জন্য, আমি বলিনি দুধেলগাই ভাই, মমতা ব্যানার্জি বলেছে, আমি রিপিট করছি, খারাপভাবে জেনে নেবেন না। তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে, এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা অল পার্টি মিটিং ডাকলে ভালো হতো। আমি তো আর নির্দেশ দিতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি, অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব, আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত। তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে, ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না। এবার গুলোগুলি মানে উনি কি বুঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি, ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। অশান্তির পথে কেউ যাবেন না, অশান্তির পথে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু মমতা ব্যানার্জির উচিতটা কি ছিল, কি দরকার ছিল, যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো, যেই বিলের মধ্যে প্রস্তাব পাস করানো, যেই প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে, আমরা মানব না। করেছেন না, করে উল্টে আপনাকে শাসাচ্ছে, ধমকাচ্ছে, আপনাকে বলছে এইসব করতে হবে না, আমি আছি বলে লাভটা কি হবে, কতটা লাভ হবে? বলেছিল মোদিজি হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে? এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে, আপনারা বলুন দিলীপ ঘোষকে, সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু, পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো, তার ব্যবস্থা কি করো তুমি? যে আমরা হিন্দু, গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব, এই ব্যবস্থা করো। পারবে? করুক না, করবে না। কিন্তু বলছে হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দু বিপদ মুক্ত হবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আমি বিতর্কে জড়াবো না। কাশ্মীরে পেহেলগাঁওতে ওখানে যে আমার হিন্দু ভাইগুলোকে শহীদ করেছে, খুন করেছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্মের ভিত্তিতে, ধর্মেও পরিচয় দেখে খুন করেছে, তাই তো? এবার বলুন, হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে, যে হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেকে দাবি করে, যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে, হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, যিনি বলেছেন, তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো। মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই? এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে। মুসলমানকে কেউ রক্ষা করার নয়, আদিবাসীকে কেউ রক্ষা করার নয়, দলিতকে কেউ রক্ষা করার নয়, কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন, এখন বলছেন যিনি, তার আমলে
হিন্দু বেছে বেছে খুন হতে হলো উনি চুপ করে যাচ্ছেন। কেন খুন হতে হলো এই প্রশ্নটা তুলবেন না? এই হিন্দু তো আমার প্রতিবেশী, আপনার আমার প্রতিবেশী। তো আমার প্রতিবেশী যেমন মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী। এই প্রশ্নটা তুলবেন না আপনারা? তুলতে হবে আপনাদের। যে মোদিজি আপনি কি করলেন? ভারতবর্ষের ৭৫ বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, সাহস পেত না। তাহলে আপনি ৫৬ ইঞ্চি হওয়ার পরেও, আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো, আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন। প্রশ্ন করতে হবে না? সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন, কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। আপনি তো